14 নভেম্বর প্রতি বছর পালিত হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব না, এটা কখনো হতে পারে? তাই মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে আমরা আপনাদের সাহায্যে আজকে এগিয়ে এসেছি। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব এমন একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আপনারা প্রত্যেকেই কম বেশি খোঁজ খবর নেন বা ডাক্তারবাবুদের কাছে জিজ্ঞাসা করেন। বিষয়টি ইনসুলিন। এই ইনসুলিন নেওয়ার কি পদ্ধতি, এর ডোজ কি, কত সুগার থাকলে ইনসুলিন নিতে হবে, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আমি পেশায় মেডিসিন বিশেষজ্ঞ এবং একটি প্রাইভেট নার্সিংহোমের সাথে অ্যাটাচড আছি। আর আমার স্পেশালিটি ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে এবং তার সাথে বাত এবং বয়স্কদের যে সমস্ত সমস্যা হয় সেই সমস্ত সমস্যা আমি চিকিৎসা করে থাকি। আজকের বিষয় ইনসুলিন হচ্ছে একটি হরমোন। আমাদের ভাষায় এটাকে বলা হয় পলিপেপটাইড হরমোন। এই হরমোনটি আমাদের পেটের মধ্যে একটা গ্ল্যান্ড আছে বা গ্রন্থি আছে, যেটা হচ্ছে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুরকম কাজই করে। বহিঃক্ষরা মানে কি? যার সিক্রেশন বা ক্ষরণটা কোনো নলের মাধ্যমে, যেটাকে আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্যানক্রিয়াটিক নালী বলি, গিয়ে পৌষ্টিক তন্ত্রে পড়ে। পাচন রস বা পাচন বিভিন্ন রকমের উৎসেচক, সেগুলো এই বহিঃক্ষরা অংশে তৈরি হয়। আর অন্তঃক্ষরা অংশে 3 ধরনের সেল থাকে, নাম হচ্ছে আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল। তার মধ্যে আলফা সেল থেকে রিলিজ হয় বা খরিত হয় এক ধরনের হরমোন, তার নাম হচ্ছে গ্লুকাগন। আর বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন। এবার খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে অগ্নাশয়ের মধ্যে এই আলফা এবং বিটা দুটি সেল থেকে যে দুটি হরমোন তৈরি হচ্ছে সেই দুটি পলিপেপটাইড হরমোন, এবং এই দুটি কিন্তু সুগারের মাত্রা রক্তে নিয়ন্ত্রণের জন্য মূলত বেরোয়। গ্লুকাগন ঠিক উল্টো কাজ করে, আর ইনসুলিন যা করে তার। ইনসুলিন কি করে? ইনসুলিন যেভাবেই হোক রক্তে সুগারের মাত্রা কমিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের দুটি চেন থাকে। বায়োকেমিস্ট্রি যদি আমরা দেখি, ইনসুলিনের দুটি চেন থাকে, সেই দুটি চেন নিজেদের মধ্যে সালফার বন্ড দিয়ে কানেক্টেড থাকে। প্রথমে যে জিনিসটা রিলিজ হয় সেটাকে বলে প্রো ইনসুলিন। তারপর রক্তে এসে সেখানে তৈরি হয় প্রো ইনসুলিন, একটা উৎসেচক সেটাকে ভেঙে প্রো ইনসুলিন করে। আবার তারপর আরেকটা অংশ ভেঙে তৈরি হয় প্রো ইনসুলিন থেকে ইনসুলিন। প্রথমে প্রো ইনসুলিন, তারপর প্রো ইনসুলিন, তারপর ইনসুলিন। এবার ইনসুলিন তৈরি হওয়ার পর এই প্রো ইনসুলিনের যে বাকি অংশটা, সেটাকে বলে সি পেপটাইড। যে সি পেপটাইড আমাদের শরীরে ইউরিন দিয়ে বা স্টুল দিয়ে, বিশেষ করে ইউরিন দিয়ে, যেটা পরে মূত্র দিয়ে বেরিয়ে যায়। তো এটা হয়তো আমাদের শরীরে কোনো কাজে লাগে না, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোসিস করতে সি পেপটাইড একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কারণ সি পেপটাইডের মাত্রা বলে দিতে পারে আমার শরীরে কতটা ইনসুলিন তৈরি হচ্ছে। ধরা যাক কেউ বাইরে থেকে ইনসুলিন নেয়, তাহলে তার শরীরে ইনসুলিনের কতটা মাত্রায় তৈরি হচ্ছে আমরা জানবো কি করে? কারণ দুটোই তো ইনসুলিন। কিন্তু যার শরীরে সি পেপটাইড বেশি আছে তার শরীরের ভেতরের ইনসুলিন তৈরি হচ্ছে, আর যার শরীরে সি পেপটাইডের মাত্রা কমে গেছে তাতে বুঝতে হবে যে তার ইনসুলিন তৈরি হওয়ার ক্ষমতাটা নেই। ইনসুলিন মূলত ব্লাডে শর্করার মাত্রা কমায় বা গ্লুকোজের মাত্রা কমায়। কিভাবে কমাতে পারে? 1 নম্বর হচ্ছে সে তৈরি করে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ কার্বোহাইড্রেট বা
সংরক্ষণ করা যায় এমন শর্করা। দু জায়গায় গ্লাইকোজেন সংরক্ষিত হয়, একটা হচ্ছে লিভারে বা যকৃতে, আর একটা হচ্ছে পেশিতে। এইভাবে করে। 2 নম্বর হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি করে ফ্যাট। ফ্যাট তৈরি করে যে জায়গাগুলো ফ্যাট স্টোরেজ আছে আমাদের বডিতে, মূলত অ্যাবডোমেন ছাড়াও চামড়ার নিচে যে সাবকিউটেনিয়াস এরিয়া, সেখানে ফ্যাট থাকে, যে ফ্যাট আমাদের কুশনের কাজ করে, আমাদের ইনসুলেটরের কাজ করে, বাইরের ঠান্ডা আমাদের প্রতিহত করায়। সেইখানে গিয়ে সে কোষের মধ্যে ফ্যাট জমা করতে থাকে। শুধু তাই নয়, অন্যান্য জিনিস মানে প্রোটিন, ফ্যাট, এগুলো থেকে যে গ্লুকোজ তৈরি হওয়া, যেটাকে নিওগ্লুকোজেনেসিস বলি আমরা, যে শর্করা ছাড়া যে অন্য খাদ্যগুলো আছে সেগুলো থেকে যে গ্লুকোজ তৈরি হওয়া, সেটাকেও প্রতিরোধ করে। অর্থাৎ গ্লুকোজ যেভাবেই হোক রক্তে শর্করার মাত্রা ইনসুলিন কমায়, যেভাবেই হোক গ্লুকোজের মাত্রা সে কমাবে। এইটা হচ্ছে ইনসুলিনের মূল কাজ। এবং তাই যখনই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই সময় একটা সাধারণ কোষ থেকে, অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি হতে আরম্ভ করে এবং সে রক্তে আসে। কোনো কারণে যদি এই তৈরির প্রক্রিয়া এবং সেটা রক্তে আসার প্রক্রিয়া কোনো কারণে ব্যাহত হয়, তখনই দেখা যায় ডায়াবেটিস, এবং বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস খুব অল্প বয়স থেকে সেখানে ইনসুলিনের প্রয়োজন হতে পারে। টাইপ 1 এবং টাইপ 2 দু রকমের ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত হয় যখন শরীরে ইনসুলিনের ক্ষরণ অনেক মাত্রায় কমে যায়, এবং সেটা সাধারণত অল্প বয়সে হয়। অটো ইমিউন ডিজিজ বলি আমরা, মানে আমাদের শরীরের ইমিউনিটি আমাদের কোষের বিরুদ্ধে কাজ করে বিটা সেল, যেটা অগ্নাশয় যেখান থেকে রিলিজ হচ্ছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু শুরু থেকে ইনসুলিন দিতে হবে, কারণ এখানে ডায়াবেটিসের মূল সমস্যা হচ্ছে ইনসুলিনের অভাব। এই রোগীদের কিন্তু কোনো ওষুধে সাধারণত কাজ হয় না, এদের প্রথম থেকে ইনসুলিন দিতে হবে। আর কোথায় প্রথম থেকে ইনসুলিন দিতে হবে? কোনো রোগীর অগ্নাশয়তে কোনো অসুখ হয়েছে যার জন্য তার ডায়াবেটিস হয়েছে, যেমন ধরা যাক প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে তার প্যাঙ্ক্রিয়াসটা নষ্ট হয়ে গেছে, তার প্যাঙ্ক্রিয়াস থেকে আর ইনসুলিন বেরোচ্ছে না। ফাইব্রোফ্যাটি প্যাঙ্ক্রিয়াটিক ডিজিজ বলে একটা অসুখ আছে, তার থেকেও হয়। ক্যালকুলাস মানে স্টোন হয়ে প্যাঙ্ক্রিয়াস নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে মানে যে ইনসুলিন বা ডায়াবেটিসের কারণ হচ্ছে প্যাঙ্ক্রিয়াসের কাজের অক্ষমতা, তাদেরও শুরুর থেকে ইনসুলিন লাগতে পারে। আরেক ধরনের ক্ষেত্রে আমরা শুরুর থেকে ইনসুলিন দিই। ধরা যাক একজন রোগীর হঠাৎ করে দেখা গেল গল ব্লাডারে প্রচন্ড ব্যথা উঠেছে, দেখা গেল গল ব্লাডারে স্টোন হয়েছে, সেই সময় দেখা গেল তার 400 সুগার। এর আগে তার সুগারের ব্যাপারে কেউই জানতো না, তার ডায়াবেটিস যে ছিল আদৌ সে নিজেও জানতো না, অ্যাসিম্পটোম্যাটিক ভাবে ছিল, কিন্তু দেখা গেল তার প্রায় 400 সুগার। ঠিক সেরকম ছানি কাটার প্রয়োজন, হঠাৎ দেখা গেল তার 400 সুগার। বা কোনো আপৎকালীন সার্জারির প্রয়োজন, ব্রেন টিউমার অপারেশন করতে হবে, ব্রেনে হেমারেজ অপারেশন করতে হবে, হার্টের বাইপাস করতে হবে, ইনসিডেন্টালি দেখা গেল যে তার সুগার ধরা পড়েছে। এই সমস্ত ক্ষেত্রে প্রথমেই ইনসুলিন দিয়ে আগে তার অপারেশন করিয়ে তাকে সুস্থ করে ধীরে 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 আমরা ইনসুলিনটাকে কমিয়ে ট্যাবলেটে যেতে পারবো। এই কয়েকটা ক্ষেত্রে শুরুর থেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন। আদারওয়াইজ টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে মূলত আমাদের হয় 100 জন সুগারের রোগীর মধ্যে 10 ভাগ মাত্র টাইপ 1 বা এই ধরনের অসুখ হয়ে থাকে, যেখানে শুরুর থেকে ইনসুলিন দেওয়া জরুরি। এছাড়া বাকি 90 ভাগের ক্ষেত্রে কিন্তু শুরু থেকে ট্যাবলেট দিয়ে অনেক দিন পর্যন্ত চালানো যায়, কারণ সেক্ষেত্রে বিটা সেলের ঘাটতির থেকে বড় কথা ইনসুলিন সেন্সিটিভিটি, একটা কোষ ইনসুলিনের প্রতি কতটা
সেন্সিটিভ সেইটা কমে যায়, অ্যাকচুয়ালি দেখা যায় তাদের ইনসুলিনের মাত্রা অনেক বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাবলেট দিয়ে শুরু করি। বিভিন্ন রকমের বিভিন্ন গ্রুপের ট্যাবলেট আছে এবং কারো কারো ক্ষেত্রে প্রায় 20 বছর ভালোভাবে ট্যাবলেটে চলে, কারো কারো ক্ষেত্রে 30 বছর, 40 বছর, 50 বছর। আমার এমন অনেক পেশেন্ট আছে যার আজকে 94 বছর বয়স, স্বাধীনতার সময় থেকে তার ডায়াবেটিস, তার এখনো খুব ভালো সুগার কন্ট্রোল, শুধুমাত্র ওষুধে এবং মামুলি কিছু ওষুধে। এই ব্যাপারটাও ভয়ঙ্করভাবে ইন্ডিভিজুয়ালাইজড হয়ে থাকে। কারো কারো 5 বছরে ট্যাবলেটের ক্ষমতা কমে যায়, ইনসুলিন শুরু করতে হয়, কারো কারো 60 বছর অবধি ডায়াবেটিস কিন্তু তার ট্যাবলেটে কাজ চলে। মূলত 3 ধরনের ইনসুলিন হয়, একটা হচ্ছে খুব শর্ট অ্যাক্টিং তৎক্ষণাৎ, একটা হচ্ছে মধ্য অ্যাক্টিং বা মিডিয়াম অ্যাক্টিং, আর একটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন। এই 3 ধরনের ইনসুলিন মূলত পাওয়া যায় এবং এদের প্রত্যেকেরই কিছু কিছু সময় কিছু কিছু রোল আছে। যেমন ধরা যাক শর্ট অ্যাক্টিং ইনসুলিন। শর্ট অ্যাক্টিং ইনসুলিন এরা সাধারণত খাবারের আগে কাজ করে। যেগুলো একটু পুরনো আমলের ইনসুলিন ছিল সেগুলো খাবারের ঠিক আধ ঘন্টা আগে দেয়া হতো। ধরা যাক দিনে 3টে মেজর মিল আছে, জল খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার, তার আগে দেয়া হতো। আর মধ্যম যে ইনসুলিন সেইটা মূলত দেয়া হতো জল খাবারের আগে আর রাতে খাবারের আগে, এবং সেটা ডিভিশন এমনভাবে হতো যে সকালে পরিমাণ দেয়া থাকতো 2, মানে যদি 3 ভাগ করি আমি গোটা ইনসুলিন ডোজের, তার মধ্যে 2 নম্বর ভাগ বা 2 ভাগ দিয়ে দেওয়া হয় সকালে। মানে ধরা যাক 60 ইউনিট কারো লাগবে, তার 40 ইউনিট তাকে দিয়ে দিতে হবে জল খাবারের আগে, আর 20 ইউনিট দেওয়া হবে তাকে রাতের খাবারের আগে। কেন এরকম হলো? কারণ এই মধ্যম ইনসুলিনের মধ্যে 2 ধরনের ইনসুলিন যোগ করা থাকে, এটাকে মিক্সড ইনসুলিন বলা হয়। এই মিক্সড ইনসুলিনের মাত্রাও তারতম্য হয়। এর মধ্যে শর্ট অ্যাক্টিং বা তৎক্ষণাৎ অ্যাক্টিং ইনসুলিন থাকে 30%, আর একটু বেশি সময় ধরে অ্যাক্টিং থাকে 70%। ওগুলোর নাম 30-70 দেখবেন দেয়া থাকে। তেমনি এই একই জিনিস 50-50ও পাওয়া যায়। যার খাবারের মাত্রাটা বেশি বা খাবারের পর সুগারের মাত্রা বেড়ে যায়, তাদের তৎক্ষণাৎ ইনসুলিনটাকে 30 জায়গায় 50 অনেক সময় দেওয়া হয়। সাধারণত এই 2 রকম পাওয়া যায় মিক্সড ইনসুলিন, 30-70 এবং 50-50। এবার আসা যাক শর্ট অ্যাক্টিং ইনসুলিনের ডোজে। আমাদের ডোজের মাপকাঠি সাধারণত করা হয় শুরুর দিকে, যখন শুরু হচ্ছে 0.2 to 0.4 ইউনিট পার কেজি বডি ওয়েট। এই জায়গায় মানুষের ওজনটা খুব ইম্পর্টেন্ট। ধরা যাক একজন 80 কেজি মানুষ, তার 0.2 ইউনিট কত হবে? 8 দুগুণে 16 ইউনিট। বা যদি আমি আরেকটু বেশি ডোজে তাকে দিতে চাই, 0.4 দিই, তাহলে তার ওজন হবে 32 ইউনিট। এবার এই 16 ইউনিট বা 32 ইউনিট আমি কিভাবে ভাগ করব সেটা রোগীর খাবারের উপর ডিপেন্ড করে। ধরা যাক কেউ সকালে জল খাবারের পরিমাণ বেশি খায়, সে অফিসে যায়, অফিসে গিয়ে দুপুরের খাবারটা টিফিনের মতো হয়, কিন্তু সকালে সে ভাত বা রুটি বা বড় খাবার খেয়ে বেরোয়, সেক্ষেত্রে তার সকালের ডোজটা বেশি হবে। ওই 16 ইউনিট আমি হয়তো সেখানে ভাঙবো, যে সকালে দেবো হয়তো 6 ইউনিট, দুপুরে দেবো হয়তো 6 ইউনিট, আর রাতে দেবো 4 ইউনিট, বা সকালে আরেকটু বেশি দেবো 8 ইউনিট, আর বাকি দুবার 4 ইউনিট করে দিয়ে দেবো শুরুর দিকে। আবার যদি দেখা যায় যে কেউ লাঞ্চটা বেশি পরিমাণে খাচ্ছে, তাহলে আমি হয়তো এরকম করব যে সকালে দিলাম 6 ইউনিট কি 4 ইউনিট, লাঞ্চের সময় দিলাম 8 ইউনিট কি আর একটু বেশি, আর রাত্রে দিলাম ওই 4 ইউনিট কি 6 ইউনিট, যে যেরকম খায়। আবার অনেকে আছে দিনের বেলা কম খায়, রাত্রিবেলা ফিরে এসে বেশি খেয়ে ঘুমিয়ে পড়ে, তার ক্ষেত্রে আবার রাতের ডোজটা বেশি হবে। রাতের ডোজ আমরা সাধারণত কম দিতে চাই, তার কারণ রাতের দিকে তো অনেকক্ষণ মানুষ খায় না, ঘুমোচ্ছে প্রায় 8 ঘন্টা, কিছু খাচ্ছে না।
তো সেই সময় সুগার কমে যাওয়ার বা ফল করার একটা প্রবণতা থাকতে পারে। এই জন্য সাধারণত রাতের ডোজ বেশি দেয়া হয় না। তেমনি মিক্সড ইনসুলিনের ক্ষেত্রে ওই যেটা বললাম, এই একই রকম ভাবে ডোজটা হবে, কিন্তু সেটা 2 ভাগ পড়বে সকালে জল খাবারের আগে, আর 1 ভাগ পড়বে রাত্রিবেলা। আর এক ধরনের ইনসুলিন আছে ডোজের ক্ষেত্রে, লং অ্যাক্টিং ইনসুলিন। এরা সারা দিন ধরে কাজ করে, 24 ঘন্টা, কিছু কিছু ইনসুলিন এমনও আছে যে 48 ঘন্টা কাজ করে। সেটা দিনের যে কোনো সময় একবার দিলেই চলে এবং সেটা মেনটেন হয়, একই সময় দিতে হয়, তার সাথে খাবারের কোনো সম্পর্ক থাকে না, খাবারের আগে বা খাবারের পরে। এই শর্ট অ্যাক্টিং বা মিডিয়াম অ্যাক্টিং যেমন সব সময় আমরা খাবারের আগে দিই, এক্ষেত্রে কিন্তু খাবারের আগে পরে, শোয়ার আগে পরে কিচ্ছু ম্যাটার করে না, কারণ ইনসুলিনটা তৎক্ষণাৎ কাজ করে না। ইনসুলিনটা কাজ করতে পুরো 24 ঘন্টা সময় নিয়ে ধীরে ধীরে কাজ করে। এগুলোর ডোজ হয় সাধারণত এই শর্ট অ্যাক্টিং এর অর্ধেক, মানে ধরা যাক 0.2 mg per kg বডি ওয়েট যদি 3 ভাগে ভাগ করে আমরা কোনো রোগীকে দিই, তাহলে 0.1 mg ইউনিট পার কেজি বডি ওয়েট, মানে 80 কেজির ক্ষেত্রে 8 ইউনিট দেব আমরা লং অ্যাক্টিং। এইবার যখনই আমরা ইনসুলিন শুরু করছি তখনই যে সুগারটা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে তা নয়, বরং আমাদের যতটা প্রয়োজন তার থেকে কম দিয়ে আমাদের শুরু করতে হবে, কারণ সুগারের মাত্রা কমে গেলে বেশি সমস্যা হয় আমাদের শরীরে। তারপর যখন আমরা মাঝে মাঝে টেস্ট করব, টেস্টের জন্য আমরা পরে দেখাবো যে গ্লুকোমিটার যন্ত্র দিয়ে আমাদের টেস্ট করতে হবে এই সমস্ত ক্ষেত্রে। তো এই জায়গায় আমরা বারবার টেস্ট করে দেখব, করে দেখে আমরা ইনসুলিন অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পদ্ধতি কি? শর্ট অ্যাক্টিং ইনসুলিন 2 ইউনিট করে বাড়ানো হয় প্রতিটা খাবারের আগে। ধরা যাক জল খাবারের আগে কেউ 6 ইউনিট নিচ্ছিল, তাটা 8 হয়ে গেল, যেটা 8 ইউনিট লাঞ্চে নিচ্ছিল সেটা 10 হয়ে গেল, রাত্রিবেলা যেটা 6 নিচ্ছিল কি 4 নিচ্ছিল সেটা 6 হয়ে গেল। আর লং অ্যাক্টিং ইনসুলিন আমরা দেব ঠিক একইভাবে, সাধারণত 2 থেকে 4 ইউনিট বাড়ানো যায়। প্রথমে হয়তো 8 ইউনিট দিয়ে স্টার্ট করা হয়েছে, সেটাকে পরের দিন 12 করে দেওয়া যেতে পারে, তারপরের দিন আরো বাড়িয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সাধারণত লং অ্যাক্টিং ইনসুলিন যেহেতু অনেকটা সময় ধরে কাজ করে, তাই ইনসুলিন দিতে শুরু করার 2-3 দিন পরে এই কাজটা করা হয়, তার একটা স্টেডি স্টেট রিচ করা অবধি। এইভাবে আমরা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করি। শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং দুটো একসাথে দিতে হয়, মানে কোনো রোগীর যদি 30 ইউনিট ইনসুলিন লাগে, তাহলে তার প্রায় 20 ইউনিট ইনসুলিন দেয়া হবে শর্ট অ্যাক্টিং 3 ভাগে ভাগ করে, জল খাবারের আগে, দুপুরে লাঞ্চের আগে এবং রাতে ডিনারের আগে। আর মাঝামাঝি একটা সময় 10 ইউনিট লং অ্যাক্টিং ইনসুলিন দিয়ে দিতে হবে। আর মাঝামাঝি যে অ্যাক্টিং 30, 70, 50 বললাম, এটা দিনে 2 বার সাধারণত 2/3, 1/3 ডোজে দেয়া হয়। আর 50-50 যেগুলো থাকে সেগুলোর 1:1 অনেক সময় দেওয়া হয়, মানে 30 ইউনিট লাগলে 15 ইউনিট সকালে, 15 ইউনিট বিকেলে, বা 30-70 ক্ষেত্রে 20 ইউনিট সকালে, 10 ইউনিট বিকেলে। এইভাবে আমরা সাধারণত ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করে থাকি। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজড, প্রতিটা পেশেন্ট এই ব্যাপারে স্বতন্ত্র। তাদের মধ্যে অনেক বাধা ধরা গতের বাইরেও অনেক রকম ইনসুলিনের পরিমাণের তারতম্য হতে পারে। তাই সব সময় এই সিদ্ধান্ত ডাক্তারের সাথে পরামর্শ করে মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার নিয়মিত পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে অবিলম্বে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনারাও আমাদের সঙ্গে সামিল হন। আর যেতে যেতে বলে যাব, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।